প্রায় 2 দিন পর বিছানায় পড়ে আছে কিশোর। সেদিন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সারাদিন আটকে রাখলেন ডাক্তার, পায়ের এক্স-রে করালেন, এরপর কি একটা তরল পদার্থে পা ভিজিয়ে রাখতে দিলেন। বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে সে। ডাক্তার অভয় দিয়ে বলেছেন শিগগিরই আবার দৌড়াতে পারবে কিশোর। সারাদিন বিছানায় পড়ে না থেকে একটু হাঁটাচলাও করতে বলেছেন। মাঝে মাঝে ওঠার চেষ্টা করে কিশোর, কিন্তু পারে না। একটু নড়াচড়া করলেই প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়। মনে স্বস্তি নেই গোয়েন্দা প্রধানের। এদিকে দেরি হয়ে যাচ্ছে, নিশ্চয় আর অপেক্ষা করবেন না মিস্টার ডেভিস ক্রিস্টোফার। হয়তো ইতিমধ্যেই একটা ভূতুড়ে বাড়ি ঠিকও করে ফেলেছেন তিনি। কাজে নামতে না নামতেই এই অঘটন। এর চেয়ে বড় অস্বস্তিকর কারণ আর কি হতে পারে 3 গোয়েন্দার জন্য? কিশোরের বিছানার পাশে মলিন মুখে বসে আছে মোসা আর রবিন। এখনো ব্যথা করে? করে তো। আক্কেল হয়ে গিয়েছে আমার। এত অসাবধান যে কেন হলাম। পাটা যে ভাঙিনি এটাই বেশি। সে যাকে, এখন আসল কথায় আসি। ওই টেলিফোন কল, ওটার তো কোনো সুরাহা হলো না। হ্যানসনের সাথেও কথা বলেছি। ও বলল সে রাতে টেরর ক্যাসেল থেকে ফেরার পথেও নাকি কে যেন অনুসরণ করছিল আমাদেরকে। কিন্তু সেটা শুট কেউ হতে পারে। সহজেই পারে। আর ওই ব্যাটা তো আগেই জানে আমরা যে টেরর ক্যাসেল ব্যাপারে কৌতূহলী। আমার বিশ্বাসই হয় না গলার স্বর এভাবে বদলে ফেলার ক্ষমতা ওই ব্যাটার নেই। অন্য কেউ করেছে নিশ্চয়। মানুষ হয়ে থাকলে মস্ত বড় অভিনেতা এই লোক। তা ঠিক, তবে সবই কিন্তু অনুমান। নিজে চোখে না দেখলে ভূতে ফোন করেছে এটা মোটেই বিশ্বাস করব না আমি। আচ্ছা, তা না হয় হলো, ধরে নিলাম ভূতে করেনি ফোন, কিন্তু তোমাদের উপর পাথর ফেললো কে? ঠিক, কিন্তু পাথরটা ফেললো কে? আপাতত ওটা নিয়ে ভাবছি না। তবে আমার ধারণা ভূত না, শুটকেও না, এর পেছনে অন্য কেউ রয়েছে। কে? আরে জানলে তো বলতামই, তাই না? আরো কিছু ঘটনা না ঘটলে জানা যাবে না। আচ্ছা, প্রাইস লোকটা মিছে কথা বললো কেন আমাদেরকে? ঝোপ তো সে কাটছিল না, তবু কেন বললো কাটছিল? আর এদিকে লেমনেডের কথাটাই ধরো, সে যেমন ভাবে টেবিলে সাজিয়ে রেখেছিল, ফ্রিজ থেকে আবার বরফও বের করেছিল। দেখে মনে হলো যেন ও জানতো যে আমরা যাব। অবাক লাগছে না বিষয়টা? কয়েক মুহূর্তের নীরবতা কাটিয়ে মাথা চুলকালো মোসা। খালি প্যাচ বাড়ছেই, সুরাহ হবার কোনো লক্ষণই দেখছি না। ঠিক এই সময়ে ঘরে ঢুকলেন মেরি চাচি। একটু কাছে এসে দাঁড়ালেন। এখন কেমন লাগছে রে? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। তাদের আলোচনায় বাধা পড়েছে। 3 গোয়েন্দার সকল সদস্যরা চাইছে মেরি চাচি এখন চলে যাক, কিন্তু মেরি চাচি গেলেন না। বিছানার পাশে বসে কিশোরের আহত জায়গায় হাত রাখলেন। ব্যথা লাগে এখনো? না না আমাকে তাড়াতে চাইছিস না? না, মানে একটা কথা জানাতে এসেছি। আরো আগেই বলতাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। ইস, কি ভাবনাতেই না ফেলে দিয়েছিলি বাবা। আচ্ছা চাচি, কি বলবে বলে ফেলো না। গতকালকে সকালে এক বুড়ি এসেছিল, তুই তখন ঘুমিয়েছিলি। সে এক আজব বুড়ি। আজব বুড়ি? চাচির কথায় আগ্রহী হয়ে উঠেছে মোসা আর রবিন। এক জিপসি বুড়ি। জিপসি বুড়ি? কিশোর বালিশে পিঠ রেখে আধ শোয়া হয়ে বসল। পায়ের ব্যথা যেন একেবারে ভুলেই গেল। তারপর? দরজায় টোকা দিল বুড়ি, খুললাম। ভেতরে ডাকবো কি ডাকবো না ভাবছি, এই সময় তোর নাম বলল সে। পা মচকানোর কথাও বলল, ভবিষ্যৎবাণী করল, সাবধান না হলে আরো বড় বিপদ হবে তোর। এর আগে কখনো দেখিনি ওকে, তোর নাম জানলো কি করে? আর পা মচকানোর খবরই বা পেল কোথায়? ঈশ্বরই জানে। সাবধান হতে বলেছে। এক জিপসি বুড়ি?
একে অন্যের দিকে তাকালো 3 গোয়েন্দা। এসে বসে ঝোলার ভেতর থেকে কয়েকটা তাস বের করলো। বুঝলাম তাসের ম্যাজিক জানে বুড়িটা। তাস চালাচালি করে লোকের ভবিষ্যৎ জানতে পায়। এসবে কোনোদিনই বিশ্বাস নেই আমার, কিন্তু বুড়িটা যেভাবে বলল অবিশ্বাসও করতে পারলাম না। 3বার তাস চাললো সে তোর নাম করে। 3 বারে 3টে কথা বলল। টিসি থেকে দূরে থাকতে হবে তোকে, পা মচকানোর পেছনে টিসি রয়েছে। এরপরও যদি টিসিকে এড়িয়ে না চলিস আরও বিপদ হবে তোর। তা তুমি কিছু বললে না? কি আর বলবো, হেসেই উড়িয়ে দিয়েছি বুড়ির কথা। একটু যেন ক্ষুণ্ণ হলো সে। ঝোলার ভেতরে তাসগুলো ভরে উঠে চলে গেল। কিছু একটা দেখেছি ওর চোখে, খটকা লেগেছে মনে। কিশোর বাপ আমার, একটু সাবধানে থাকিস তুই। কি জানি কিছু ঘটেও যেতে পারে। আমি যাই, কাজ পড়ে আছে মেলা ওদিকে। চাচি বেরিয়ে যাবার পরও অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না 3 গোয়েন্দা। একে অন্যের দিকে শুধু তাকিয়ে রইল। অবশেষে কথা ফুটল রবিনের মুখে। একটু শুকনো গলায় কিশোরকে বলল, টিসি মানে টেরর ক্যাসেল? শুটকির কাজও হতে পারে। সামান্য ফ্যাকাশে দেখাচ্ছে কিশোরের চেহারা। সেই হয়তো পাঠিয়েছে বুড়িকে, কিন্তু টেরির এত বুদ্ধি না, বিশ্বাস হচ্ছে না। মরা ইঁদুর এনে ইয়ারকি মারা, ওই পর্যন্তই ওর দৌড়। এর বেশি তো কিছু একটা চায় না আমরা টেরর ক্যাসেলে যাই। প্রথমে ফোনে হুঁশিয়ার করেছে, তারপর জিপসি বুড়োর উপর বর করে তাকে হাঁটিয়ে এনেছে ইয়ার্ডে। তার মুখ দিয়ে নিজেই কথা বলেছে। 2 সঙ্গীর দিকে তাকালো মুসা। মৌনতার সম্মতির লক্ষণ ধরে নিয়ে বলল, এরপর থেকে টেরর ক্যাসেলের ধারে কাছে যাওয়াও আর উচিত না আমাদের। কি বলো? যাওয়া ঠিক হবে কি হবে না অত শত কিছু বুঝি না। আমাদের টেরর ক্যাসেলে আবারও যেতেই হবে। কি সেদিন যে শুটকি বলে গেল সেসব কথা মনে নেই তোমার? লোক হাসাতে চাও? ভয় পেয়ে এখন যদি আমরা এই মুহূর্তে পিছিয়ে আসি, লোকে আমাদের মুখে থুথু করবে। সারা রকি বিচে আমাদের গোয়েন্দাগিরির খবর রটিয়ে দিয়েছে। প্রথম কেসেই ফেল করলে মুখ টিপে হাসবে সবাই আমাদের পেছনে। পিছিয়ে আসার কোনো উপায়ই নেই। এগিয়ে আমাদের যেতেই হবে এখন, আর সেটা যেভাবেই হোক। চুপ করে রইল 2 সহকারী। আর তাছাড়া জিপসি বুড়িয়ে এসে নতুন আরেক রহস্য যোগ করে দিয়ে গেল। এখন বুঝতে পারছি ঠিক পথে এগোচ্ছি আমরা। মানে? এর আগে অনেকেই ঢুকেছে টেরর ক্যাসেলে, এর রহস্য ভেদ করতে চেয়েছে। কাউকেই কিন্তু হুঁশিয়ার করা হয়নি আমাদের মতো। এর কিন্তু একটাই মানে, আমরা ঠিক পথেই এগোচ্ছি। টেরর ক্যাসেলের আজব রহস্য ভেদ করে ফেলি, সেটা কেউ একজন চাইছে না। কি বুঝতে পেরেছো তো? বেশ, ধরে নিলাম তোমার কথাই ঠিক। তাহলে আর এগোতে পারছি না আমরা। তুমি পড়ে আছো বিছানা। তোমার পাপ ভালো না হলে কাজে নামতে পারছি না। আরে তাতে কি হয়েছে, আমরা যাব। মোটেই না। টেরর ক্যাসেলের উপর বড়জোর লেখাপড়া চালিয়ে যেতে পারি আমি, তার বেশি কিচ্ছু করতে পারবো না। খুব বেশি কিছু করতে হবে না তোমাদেরকে। একটা ব্যাপারে শুধু শিওর হয়ে আসতে হবে, অস্বস্তি বেড়ে আতঙ্কের রূপ নেয় কিনা জানতে হবে সেটা। আর সে আতঙ্ক কতখানি তীব্র তাও বুঝে আসতে হবে। কতখানি তীব্র এখনো বোঝার বাকি আছে নাকি? আতঙ্কে হার্ট ফেল করতে বসেছিলাম গতবার, মনে নেই? আরে সেজন্যই তো রবিনকে যেতে বলছি এবার তোমার সঙ্গে। ওরও একই অবস্থা হয় কিনা সেটাও জানার দরকার। হ্যাঁ, আরেকটা ব্যাপার, অবস্থাটা কতক্ষণ স্থায়ী হয় সেটাও জেনে আসতে হবে। মানে ক্যাসেলের বাইরে ঠিক কত দূরে এলে পরে ওই আতঙ্ক চলে যায় সেটা বোঝার চেষ্টা করবে। কি বুঝলে তো? আগের বারের মতো পরিমরি করে ছুটবে না, কিন্তু আস্তে আস্তে পিছিয়ে আসবে। ঠিক আছে? ক্যাসেলের বাইরে বেরোবে, তারপরে পথে নামবে। খানিক পরপরই থেমে বোঝার চেষ্টা করবে যে তোমার আতঙ্ক চলে গেছে কিনা। আস্তে আস্তে আবার থামবো খানিক পরপর। হয়তো আতঙ্কিতই হবে না, কারণ এবারে তোমরা দিনে যাচ্ছ।
দিনের আলো থাকতে থাকতে পরীক্ষা করবে ক্যাসেলের ঘরগুলো। আর সাহসে যদি কুলায় রাতে নামার পরেও অপেক্ষা করো একটু। আর হ্যাঁ, আগামীকাল বিকেলেই যাচ্ছ তোমরা। চুপ করে রইল দুই সহকারী। আগামীকাল হলে তো আমি পারছি না, আমার লাইব্রেরিতে কাজ আছে। পরশু দিন বা তার পরের দিনও পারবো কিনা, মনে হয় পারবো না। আগামী 2-3 দিন আমারও কাজ আছে বাড়িতে, আমিও যেতে পারছি না। নিচের ঠোঁটে অনবরত চিমটি কেটেই চলেছে গোয়েন্দা প্রধান কিশোর পাশা। তাহলে তো প্ল্যান বদলাতেই হচ্ছে। ঠিক, প্ল্যান বদলাতেই হচ্ছে তাহলে। বেশ, এখনো দিনের বেলা থাকবে কয়েক ঘন্টা। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘন্টাখানেকের মধ্যে বেরিয়ে পড়ো তো, ঘুরে এসো ক্যাসেল থেকে। ঠিকই কাজ আদায় করে নেয়। একদম ঠিক বলেছ। গিরিপথে এসে দাঁড়িয়েছে দুজনে। সামনে পাহাড়ের ঢালে টেরর ক্যাসেল আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য। তীক্ষ্ণ রোদ এসে পড়েছে বিশাল টাওয়ারের গায়ে। গিরিপথে এসে দাঁড়িয়েছে দুজনে। সামনে পাহাড়ের ঢালে টেরর ক্যাসেল আকাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য। তীক্ষ্ণভাবে রোদ এসে পড়েছে বিশাল টাওয়ারের গায়ে। পেঁচিয়ে ওঠা আঙুর লতার ফাঁকে ফাঁকে সর্ষে ভাঙা জানালার ফোকর যেন ভয়াবহ দানবের চোখ। শিউরে উঠল একবার রবিন। মুসা, চলো ঢুকে পড়ি। সূর্য ডুবতে বড়জোর আর 2 ঘন্টা, তার পরপরই ঝপাত করে অন্ধকার নামবে। ঢাল বেয়ে উঠতে শুরু করলো দুই গোয়েন্দা। মাঝামাঝি উঠে পেছনে ফিরে চাইল একবার মুসা। বাকের ওপারে পাথরের স্তূপের ওপাশে দাঁড়িয়ে আছে রোলস রয়েস। সেখানে অপেক্ষা করছে হ্যানসন। কি মনে হয় এবারও শুটকি ফলো করছে আমাদের? আমার মনে হয় না। আজ আসার সময় আমি খেয়াল রাখছিলাম, কই ওর নীলগাড়ির ছায়াটাও দেখিনি কোথাও। আর কিশোরের তো ধারণা টেরর ক্যাসেলের ধারও মারাবে না শুটকি। আমরা অবশ্য মারাতে চাইনি, জোর করে পাঠানো হয়েছে। তবে শুটকিকে হয়তো জোর করেও পাঠানো যাবে না। এদিক ওদিকে মাথা নাড়ালো রবিন। পা ভাঙা, উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু মুসাকে বুঝতে দিচ্ছে না কিছুতেই। রবিনের কাঁধে ঝুলছে ক্যামেরা, মুসার হাতে টেপ রেকর্ডার, কোমরের বেল্টে আটকে নিয়েছে টর্চ। দুজনেই টেরর ক্যাসেলের বারান্দায় উঠে এলো তারা। হলে ঢোকার বড় দরজাটা এখন বন্ধ। তাজ্জব ব্যাপার তো, শুটকি দরজা খোলা রেখেই পালিয়েছে দেখছি। ভ্রু কুঁচকে গেল মুসার। হয়তো বাতাসে বন্ধ হয়ে গেছে। হাত বাড়িয়ে দরজার নব চেপে ধরল। নব ঘুরিয়ে ঠেলা দিতেই তীক্ষ্ণ একটা শব্দ করে খুলে গেল ভারী দরজা। কবজাগুলো সম্ভবত মরচে পড়ে গেছে। এই শব্দে ভয় পাওয়ার কিছু নেই। রবিন নিজেকে বোঝাতে লাগলো। এদিকে মুসা ভয় পেয়েছে তা স্বীকার করতে চাইল না। দরজা খোলা রেখেই হলে ঢুকে পড়ল দুই গোয়েন্দা। হলের একপাশে একটা বড় ঘর, যেখানে পুরনো আসবাবপত্রে বোঝাই। কাঠের ভারী ভারী চেয়ার টেবিল আর বিরাট একটা ফায়ারপ্লেস। রহস্যজনক কিছু দেখলেই ছবি তুলে নিতে বলেছে কিশোর, কিন্তু তোলার মতো তেমন কিছুই চোখে পড়ল না রবিনের। তবু বিভিন্ন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘরের গোটা দুয়েক ছবি সে তুলে নিল। তারপর ইকো রুমে এসে ঢুকল। ঘরে আবছা আলো আধারি খেলাই গা শিরশিরে একটা অনুভূতি। বিচিত্র পোশাক আর বিভিন্ন ভঙ্গিতে তোলা জন ফিল্বির ছবিগুলোর দিকে চাইলে আরও বেড়ে যায় সেই অস্বস্তির ভাবটা। একপাশে সিঁড়ি, দোতলায় উঠে গিয়েছে। মাঝামাঝি জায়গায় একপাশে দেয়ালে কয়েকটা জানালা। ধুলোর পুরো আস্তরণ পড়েছে তাতে। ঝাপসা জানালা ভেদ করে আলো এসে ঢুকেছে হল রুমের ভেতরে। রবিন
মুসার দিকে তাকিয়ে বলল, দেখে একদম মিউজিয়ামই মনে হচ্ছে। আর তুমি তো জানোই, যে কোনো মিউজিয়ামে ঢুকলেই মনটা কেমন যেন হয়ে যায়। ঠিক ঠিক ধরেছ, সেই একই অনুভূতি। মিউজিয়ামে ঢুকলে এমন হয়। ধুলো বালি পুরনো, কেমন যেন মরা মরা, কেমন যেন মরা মরা, কেমন যেন মরা মরা। ঘরের ঠিক মাঝামাঝি গিয়ে শেষ শব্দটা উচ্চারণ করেছে মুসা বেশ জোরে। ওরে বাপরে, এত জোরে! এক লাফে পিছিয়ে এলো সে। বলতে বলতে ঘরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো। প্রতিধ্বনি, প্রতিধ্বনি। হাত চেপে ধরে এক টানে রবিনকে সরিয়ে আনলো মুসা। এখানে দাঁড়িয়ে জোরে কথা বললেই ওই কাণ্ড ঘটে। প্রতিধ্বনি পছন্দ করে রবিন। জোরে চিৎকার দেবার ইচ্ছেটা খুব কষ্টে চাপা দিতে হলো। ইকো হলের প্রতিধ্বনি মজার নয়, বরং কেমন অস্বস্তির জায়গা। চলো তো মুসা, ওই ছবিটা দেখি। আরে ওই যে ওটা, যেটা তোমার দিকে চেয়ে চোখ টিপেছিল। ওই তো জলদস্যুদের সাথে জন ফিলবি। আচ্ছা, একটা চেয়ারে দাঁড়িয়ে দেখো তো নাগাল পাও কিনা। ভারী পিঠ বাঁকা এক কাঠের চেয়ার ছবিটার তলায় নিয়ে এলো মুসা। চেয়ারে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়েও নাগাল পেল না ছবিটার। ওই যে একটা ব্যালকনি, ওখান থেকে লম্বা তার দিয়ে ছবিটা ঝোলানো হয়েছে। চলো তো উঠে যাই, তার ধরে টান দিলে তুলে আনতে পারবে। সিঁড়ির দিকে এগোনোর জন্য ঘুরে দাঁড়ালো রবিন। আধ পাক ঘুরেছে, ঠিক এই সময়ে তার ক্যামেরার কেসের চামড়ার ফিতে আটকালো কেউ। চমকে ফিরে তাকালো রবিন। ঠিক তার পেছনে আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে এক লম্বা মূর্তি। গলা চিরে বিকট চিৎকার বেরিয়ে এলো তার। দরজার দিকে দৌড়াতে গিয়েও পারল না। ফিতেই হ্যাচকা টান লাগলো, আবার পিছিয়ে এলো রবিন। ভারসাম্য হারালো, কাত হয়ে গেল এক পাশে। মুখ ফিরিয়ে চাইল কি আছে পেছনে। সুট পরা এক বিরাট মূর্তি কোপ মারার ভঙ্গিতে মাথার উপরে তুলে রেখেছে তলোয়ার। আবার চিৎকার বেরোলো রবিনের গলা চিরে। পড়ে গেল মার্বেলের মেঝেতে, সঙ্গে সঙ্গে গড়ান দিয়ে সরে গেল এক পাশে। খটাং করে মেঝেতে পড়ল তলোয়ার। মুহূর্ত আগেই ঠিক ওই জায়গাতেই ছিল রবিন। তলোয়ারের পাশেই পড়ল মূর্তিটা। বন্ধ ঘরে বিকট আওয়াজ হলো। ইস্পাতের খালি ড্রাম পড়ল যেন একটা। ফিতেই টান নেই এখন আর। গড়িয়ে দূরে সরে গেল রবিন। দেয়ালে এসে ঠেকার আগে থামল না। তারপর ফিরে তাকালো। খাড়া হয়ে গিয়েছে ঘাড়ের চুল। তার দিকে ছুটে আসছে না আর্মার স্যুট পরা মূর্তি। ধড় থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে। গড়াতে গড়াতে চলে যাচ্ছে মেঝের ওপর দিয়ে, থেমে গেল দেয়ালের ধাক্কা খেয়ে। আরো কয়েক মুহূর্ত অপেক্ষা করে রবিন উঠল। পায়ে পায়ে এগিয়ে গেল পড়ে থাকা ধড়টার দিকে। পাশে গিয়ে বসলো ভয়ে ভয়ে। ধড়ের গলার ভেতরে একবার উকি দিয়েই হাঁপ ছাড়ল। আসলে এটা একটা আস্ত আর্মার স্যুট। কায়দা করে দাঁড় করিয়ে রাখা হয়েছিল দেয়ালে ঠেকা দিয়ে। একটা হাত ওপরের দিকে তুলে আটকে দেওয়া হয়েছিল কোনোভাবে। হাতের মুঠোয় ধরিয়ে দেওয়া হয়েছিল তলোয়ার। খুব কাছাকাছি গিয়েছিল রবিন, আর সে কারণেই মূর্তিটার সঙ্গে ফিতে আটকে গিয়েছিল। আর রবিন পাশ ঘোরানোর সময় টান লেগে পড়ে গিয়েছে মূর্তিটা। চোট সইতে না পেরে গলা থেকে আলাদা হয়ে গিয়েছে লোহার শির। চোখ বড় বড় করে স্যুটটার দিকে একবার চেয়ে আছে রবিন। চমকে উঠল অট্ট হাসির শব্দে। হাসিতে যোগ দিল রবিন। বেকায়দা ভঙ্গিতে পড়ে থাকা স্যুটের ধড়ের একটা ছবি তুলল, আর আরেকটা ছবি তুলল মুসার। উফ, যাক, ক্যাসেলের একটা ভূতের ছবি তো তুললাম। একদম চেয়ারে দাঁড়িয়ে হাসছে। দেখে কিশোর নিশ্চয়ই মজা পাবে। ক্যামেরাটা আমার হাতে থাকা উচিত ছিল রবিন। কাত হয়ে পড়ে যাচ্ছিলে তুমি। পেছনে তলোয়ার উঁচে আছে, আর্মার স্যুট পরা এক মূর্তি। আহ, যা দারুণ একখানা ছবি হতো না? আর্মার স্যুটটার দিকে একবার তাকালো রবিন। দৃষ্টি দিয়ে ওটাকে ভস্ম করার চেষ্টা চালালো, কিন্তু ব্যর্থ হয়ে ফিরল
দেয়ালে ঝোলানো ছবির দিকে। চোখের সামনে ক্যামেরা তুলে এনে শটাশাট শাটার টিপে চলল একের পর এক। কয়েকটা ছবি তোলার পর দুই গোয়েন্দার চোখে পড়ল দরজার কপালে বসানো প্লেটে লেখা আছে প্রজেকশন রুম। চেয়ার থেকে নেমে এলো মুসা। বাবার মুখে শুনেছি আগে বড় বড় অভিনেতারা বাড়িতে নিজস্ব প্রজেকশন রুম রাখতো, ঘরে বসেই নিজের ছবি দেখতো, বন্ধুদের দেখাতো। চলো দেখি ঘরটা। হাতল ধরে জোরে টান দিল রবিন। ধীরে ধীরে খুলে গেল পাল্লা, যেন ওপাশ থেকে টেনে ধরে রেখেছে কেউ। এক ঝলক হাওয়া এসে ঝাপটা মারল গায়ে। নাকে এসে লাগলো ভ্যাপসা গন্ধ। দরজার ওপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না, কেবল নিরেট অন্ধকার। বেল্টে ঝোলানো টর্চ খুলে নিল মুসা। আলো ফেলল ভেতরে। অন্ধকারের কালো চাদর ফুঁড়ে বেরিয়ে গেল আলোক রশ্মি। চোখের সামনে ভেসে উঠল প্রজেকশন রুম। বেশ বড় একটা হলঘর। কয়েক সারিতে রাখা হয়েছে শখানেক চেয়ার। এক প্রান্তে দাঁড়িয়ে আছে বিরাট এক পাইপ অর্গান। মুভি থিয়েটারের মতো সাজানো হয়েছে ঘরটা। অর্গানটাকে দেখেছো? রাশেদ চাচারটার চেয়েও অনেক বড়। নিজের টর্চ খুলে আনলো রবিন। সুইচ টিপল, কিন্তু আলো জ্বলল না। খুব ভালো করে দেখে যা বুঝল তা হলো লাইটের কাজ ভেঙে গিয়েছে। সে যখন মেঝেতে পড়ে গিয়েছিল, বাড়ি লেগেছিল তখনই এই অঘটন ঘটেছে। তবে মুসার কাছে থাকা একটা টর্চের আলোই তাদের জন্য যথেষ্ট। প্রজেকশন রুমের ভেতরে এসে ঢুকলো দুজনে। এগুলো পাইপ অর্গানটার দিকে। হাসাহাসি করে হালকা হয়ে গিয়েছে মন। ভয় কেটে গিয়েছে দুজনেরই। অর্গানের কাছে এসে দাঁড়ালো দুই গোয়েন্দা। ছাদের কাছাকাছি উঠে গিয়েছে বিশাল পাইপগুলো। ধুলোবালি আর মাকড়সার জাল লেগে আছে তাতে। অর্গানের একটা ছবি তুলল রবিন। আলো ফেলে ফেলে পুরো ঘরটাই ওরা খুঁজে দেখল। যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে চেয়ারগুলো। জানালায় জায়গায় জায়গায় উঠে গিয়েছে ছাল চামড়া গদি। ছবি দেখানোর পর্দায় জায়গায় জায়গায় ঝুলছে কয়েক ফালি সাদা কাপড়। কেমন যেন গুমোট হয়ে আছে ঘর। এখানে কিছু নেই, চলো ওপরে যাই। বেলকনিতে এসে থামল ওরা। দুজনেই ছবির তার ধরে টান দিল। বেশ ভারী ফ্রেম। দুজনে টেনে তুলতেও বেশ বেগ পেতে হলো। ছবি উঠে এলো। ওটার উপর টর্চের আলো ফেলল মুসা। ছবিটা দেখে মনে হচ্ছে অতি সাধারণ, তেল রঙে আঁকা। এজন্যই আলো পড়লে সামান্য চকচক করে। রবিনের ধারণা হলো হয়তো বিশেষ কোনো একটা দৃষ্টিকোণ থেকে ছবির চোখের দিকে চেয়েছিল মুসা, আর তখন চকচক করতে দেখেছিল। তাই জ্যান্ত চোখ বলে মনে হয়েছিল তখন। সেটা তাকে বলল রবিন, কিন্তু সন্দেহ গেল না মুসার। আবার আগের জায়গায় ছবিটা ঝুলিয়ে রাখলো। আবার চলে এলো সিঁড়িতে। সিঁড়ি ভেঙে উঠতেই থাকলো ওরা। একটু পরেই মোটা থামের মতো একটা টাওয়ারের ভেতরে আবিষ্কার করলো নিজেদেরকে। চারিদিকে ছোট ছোট জানালা। বাইরে তাকালো। ক্যাসেলের চূড়ার কাছে চলে এসেছে ওরা। অনেক নিচে ব্ল্যাক ক্যানিয়ন। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আরে দেখেছো রবিন, একটা এরিয়াল টেলিভিশনের। রবিন তাকিয়ে দেখল পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে একটা অ্যারিয়াল। হয়তো পাহাড়ের ওপাশেই রয়েছে কোনো বাড়ি। ভালো রিসিপশনের জন্য অ্যারিয়ালটা লাগিয়েছে সেই বাড়ির লোক। পাহাড়ের মাঝে মাঝে অনেক গিরিপথ রয়েছে, দেখেছো নাকি? এরকম ডজন ডজন সরু গিরিপথ আছে ওইদিকে, ওই পাহাড়ের ভেতরে ভেতরে। আমি ভাবছি এরিয়ালটার কথা। পাহাড়ের ঢালটা কি খাড়া দেখেছ? মনে হচ্ছে ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। আমারও তাই ধারণা। চলো নামি, এখানে আর কিছু দেখার নেই। খানিকটা থেমে একটা বড় ঘরে এসে ঢুকলো। গাদা গাদা বই রাখে। দেখে বুঝতে আর বাকি রইল না এটা একটা লাইব্রেরি। এখানকার দেয়ালেও বেশ কয়েকটা ছবি ঝোলানো, তবে ইকো হলের ছবিগুলোর থেকে আকারে ছোট। চলো দেখি ছবিগুলো। রবিন রাজি হয়ে গেল।
জন ফিল্বির অভিনীত ছবির দৃশ্য কোথাও সে জলদস্যু, কোথাও ছিনতাইকারী, কোথাও আবার ওয়ারলেফ, জম্বি, ভ্যাম্পায়ার, আবার কোথাও বা সাগর থেকে উঠে আসা কোনো নাম না জানা ভয়াবহ দানব। লোকে এজন্যই ওকে লক্ষ্যমুখ ডাকতো। দেয়ালের একটা জায়গায় 4 কোণা ফোকরে একটা বাক্স। দেখে বোঝা গেল এটা একটা মমি কেস। ডালা বন্ধ রূপার একটা প্লেট লাগানো বাক্সের গায়ে। এগিয়ে গিয়ে প্লেটে টর্চের আলো ফেলল মুসা। খোদাই করে ইংরেজিতে লেখা হয়েছে, জন ফিল্বি, তোমার অভিনীত ছবি দেখে অনেক মজা পেয়েছি বেঁচে থাকতে। মৃত্যুর পর আমার দেহের এই বিশেষ অংশগুলো তোমাকেই দান করে গেলাম। তোমার মিউজিয়ামে সাজিয়ে রেখো। পিটার হ্যান্স। সেরেছে, নিশ্চয়ই মমি টমি কিছু হবে। আমার তো মনে হচ্ছে অন্য কিছু হতে পারে। চলো তো দেখি। ডালা ধরে উপরের দিকে টান দিল মুসা। বেজায় ভারী, তুলতে বেশ কষ্ট হচ্ছে। ডালাটা অর্ধেক উঠে যেতেই ভেতরে তাকালো মুসা। ওরে বাপরে বাপ! এই কথা বলে ছেড়ে দিল ডালা। সরে এলো এক লাফে। কি কি হলো? দাঁত বের করে আসছে, কঙ্কাল। উরি বাপরে বাপ! কঙ্কাল? নড়ে চড়ে উঠেনি তো? বুঝতে পারলাম না। এসো তো, আবারও তুলে দেখি। ভয়ে ভয়ে এসে আবার ডালা ধরল মুসা। রবিনও হাত লাগালো। ডালা তুলে ভেতরে উকি দিল দুজনেই। সাধারণ একটা কঙ্কাল সেখানে পড়ে আছে চিত হয়ে। না, নড়ছে না তো, একেবারে স্থির। আরে খামোখাই ভয় পেয়েছো? নিশ্চয়ই এটা পিটার হেন্সের কঙ্কাল। দাঁড়াও দাঁড়াও, একটা ছবি তুলে নেই, কিশোর দেখলে খুশি হবে। রবিন ছবি তুলে নিল। মুসা সেখানে নেই, জানালার ধারে সরে গিয়েছে। সর্বনাশ! রবিন, জলদি করো, অন্ধকার। আরে তা কি করে হয়? এখনো তো 1 ঘন্টা আলো থাকার কথা। তুমি এদিকে দেখে যাও। রবিনও জানালার কাছেই এলো। ঠিকই, বাইরে গিরিপথে অন্ধকার নামতে শুরু করেছে। উঁচু পাহাড়ের উপরে হারিয়ে গিয়েছে সূর্য। ওহো, ভুলে গিয়েছিলাম। এসব পাহাড়ি অঞ্চলে তো সূর্য আবার একটু তাড়াতাড়ি ডোবে। চলো বেরিয়ে পড়ি। অন্ধকারে এখানে এক মুহূর্ত থাকতে রাজি নই আমি। বারান্দায় বের হয়ে এলো ওরা। 2 প্রান্ত থেকেই সিঁড়ি নেমে গিয়েছে, দেখতে ঠিক একই রকম। কাছের সিঁড়িটার দিকে এগিয়ে গেল তারা, নামতে শুরু করলো। এক জায়গায় এসে শেষ হলো সিঁড়ি। একটা হল ঘরে এসে ঢুকেছে রবিন আর মুসা। আবছা অন্ধকার, এক নজর দেখেই বুঝলো এটা ইকো রুম নয়, এটা অন্য ঘর। এক প্রান্ত থেকে সিঁড়ি নেমে গিয়েছে। আরে কি হলো? এদিক দিয়ে যাইনি তো আমরা। চলো তো ফিরি, উপরতলায় উঠে তারপর অন্য দিক দিয়ে নামবো। না না, কি দরকার? ওই তো সিঁড়ি নেমে গেছে, নিশ্চয়ই নিচের তলাতেই নেমেছে। অপ্রশস্ত সিঁড়ি গায়ে গায়ে ঠেকে যায়। দ্রুত নেমে চলল দুজন। কয়েক ধাপ এগোতেই নেমেই সরু ছোট একটা প্যাসেজে শেষ হয়ে এসেছে সিঁড়ি। প্যাসেজের দুপাশে দেয়াল, আর শেষ মাথায় একটা দরজা। খুব দ্রুত দরজার কাছে চলে এলো। ঘন হয়ে এসেছে অন্ধকার। নব ঘুরিয়ে ঠেলা দিতেই দরজা খুলে গেল। ওপাশ থেকে আবার সিঁড়ি নেমেছে। মুসা চলে গেল ওপাশে, ছেড়ে দিতেই বন্ধ হয়ে গেল চাইল্ড স্প্রিং লাগানো পাল্লা। খপ করে আবার ধরে ফেলল সে। রবিনও চলে এলো এপাশে, পাল্লা ছেড়ে দিল মুসা। দরজা বন্ধ হয়ে যেতেই গাঢ় অন্ধকার গ্রাস করে নিল 2 গোয়েন্দা। উফ, চলো তো ফিরে যাই। এই অচেনা অন্ধকার পথে যেতে একদমই মন সায় দিচ্ছে না। ঠিকই বলেছ, এখন আমারও কেমন কেমন জানি লাগছে। ফিরে যাবার জন্য ঘুরে দাঁড়ালো মুসা। দরজার নব ধরে মোচড় দিল। অন্ধকারে তার শঙ্কিত গলা শুনতে পেল। ইয়াল্লা, রবিন, নব ঘুরছে না, অটোমেটিক লক। পুশ বাটন ওপাশে। তাড়াহুড়োয় চাপ লেগে গেছে হয়তো। কি বলছো? আচ্ছা, তাহলে আর কি করার? না চাইলেও আমাদের সামনেই বাড়তে হবে। কিছুই দেখা যাচ্ছে না। দেখি টর্চটা জ্বালো তো। আরে, আমার টর্চটা কোথায়? নিশ্চয়ই মমি কেসে ডালা তোলার সময় নামিয়ে রেখেছিলাম। খুব ভালো করেছো। এদিকে আমার টর্চটাও নষ্ট। এখন কি উপায়? তোমারটার কাজ ভেঙেছে, বাল্ব তো ভাঙেনি। দেখি টর্চটা দাও আমার হাতে। অন্ধকারে রবিনের বাহুতে
হাত রাখল মুসা। সঙ্গীর হাতে টর্চ তুলে দিল রবিন। টর্চের গায়ে বার দুই থাবা লাগালো মুসা। জোরে জোরে ঝাঁকুনি দিল বার কয়েক। সুইচ টিপল, জ্বলে উঠল বাল্ব। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। আবার নিভে গেল। আবার ঝাঁকুনি দিতেই আবার জ্বলে উঠল মিটমিট করে, একেবারে ম্লান আলো। ঠিকমতো ব্যাটারি কানেকশন পাচ্ছে না, তবে কাজ চালানো যাবে। এসো নামি আমরা। ঘুরে ঘুরে নেমে গিয়েছে সরু সিঁড়ি। আগে নেমে চলল মুসা, তাকে অনুসরণ করল রবিন। শেষ হলো সিঁড়ি। ম্লান আলোয় দেখল ছোট একটা ঘরে এসে দাঁড়িয়েছে ওরা। দুদিকে দুটো দরজা। বেরোবে কোন দরজা দিয়ে সিদ্ধান্ত নিয়ে একটা দরজার দিকে পা বাড়ালো রবিন। সঙ্গে সঙ্গে তার বাহু খামচে ধরল মুসা। শুনতে পাচ্ছ? কান পাতল রবিন। মৃদু কাঁপা কাঁপা বহুদূর থেকে যেন পাইপ অর্গানের শব্দ ভেসে আসছে। প্রজেকশন রুমের ভাঙা অর্গান বাজছে। হঠাৎ করেই রবিন অস্বস্তি বোধ করল। তাহলে চলো ওদিকেই যাই। না না, ওটা দিয়েই যাওয়া উচিত। নিশ্চয়ই প্রজেকশন রুমে ঢুকবে গিয়ে। ঘরটা চেনা। অচেনা কোনো ঘরে ঢুকতে রাজি নই আমি, এখন তো নয়ই। মুসা দরজা খুলল। অন্ধকার একটা ঘরে ঢুকলো দুজনে। ম্লান আলোয় পথ দেখে এগিয়ে চলল। বাড়ছে বাজনার শব্দ, এখনো অনেক দূরে মনে হচ্ছে। তীক্ষ্ণ ক্যাচ কোচ আর চাপা চিৎকার কেমন যেন ভুতুড়ে করে তুলেছে অর্গানের বাজনাকে। এগিয়ে চলল দুই গোয়েন্দা। সামনে মুসা আর তার ঠিক পেছনেই রবিন। যতই এগোচ্ছে বাড়ছে অস্বস্তি। হলের শেষ প্রান্তে এসে দাঁড়ালো একটা দরজা। ঠেলে দিল মুসা, খুলে গেল পাল্লা। প্রজেকশন রুমে ঢুকলো দুজনেই। সামনে পড়ে আছে সারি সারি চেয়ার। ম্লান আলোয় সামনের কয়েকটা চেয়ার দেখা যাচ্ছে আবঝাভাবে। অর্গান পাইপটা রয়েছে অন্য প্রান্তে, অন্ধকারে দেখা যাচ্ছে না। যেদিক থেকে বাজনার শব্দ আসছে সেদিকেই তাকালো মুসা। খপ করে চেপে ধরল রবিনের একটা হাত। রবিনও তাকালো, স্থির হয়ে গেল সঙ্গে সঙ্গে। মেঝের ফুট চারেক উঁচুতে বাতাসে ঝুলে আছে অদ্ভুত নীল আলো। নির্দিষ্ট কোনো আকার নেই। মুহূর্তে মুহূর্তে বিভিন্ন আকৃতি নিচ্ছে আলোটা। কাঁপছে থির থির করে। ক্রমে বেড়েই চলেছে অর্গান পাইপের বাজনা। সেই সঙ্গে তীক্ষ্ণ আর চাপা চিৎকার যেন সঙ্গত করছে। নীলভূত। অস্বস্তি বোধ তখন উৎকণ্ঠায় রূপ নিয়েছে। ভয়ে বুক দুরুদুরু, তীব্র আতঙ্কে রূপ নিতে বেশি দেরি নেই আর। কোন দরজা দিয়ে গেলে ইকোরুম পাওয়া যাবে আন্দাজ করে নিল তারা। ছুটতে শুরু করলো। ধাক্কা দিয়ে পাল্লা খুলে ফেলল মুসা। প্রায় ছিটকে এসে পড়ল ইকোরুমে। হলের দিকে ছুটল। হল সদর দরজা পেরিয়ে বারান্দায় বেরিয়ে ছুটে এলো দুজন। তবুও থামল না। সিঁড়ি টপকে নেমে চলল। মুসার সঙ্গে পেরে উঠতে পারছে না রবিন। ভাঙা পা পেছনে পড়ে গেল সে। বেশ জোরে জোরে দৌড়াচ্ছে মুসা। পা টেনে টেনে যত জোরে সম্ভব ছুটছে রবিন। অন্ধকার ঢাল বেয়ে নামতে নামতে হঠাৎ পা পেছলালো রবিন। হুমড়ি খেয়ে পড়ল। বার দুই ডিগবাজি খেলো। তারপর গড়াতে শুরু করলো তার দেহ। কিছুতেই ঠেকাতে পারছে না নিজেকে। কয়েক গড়ান দিয়ে একটা পাথরের স্তূপে এসে ধাক্কা খেয়ে থেমে গেল দেহটা। রবিন ধরেই নিয়েছে, পেছনে তাড়া করে আছে নীল অশরীরী। অপেক্ষা করছে ওটার জন্য। বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়ছে যেন। হাপড়ের মতো ওঠানামা করছে বুক। শব্দটা হঠাৎ করে কানে এলো রবিনের। পায়ের আওয়াজ চাপা। এক কদম দু কদম করে এগিয়ে আসলো। নিশ্চয় নীলভূত অন্ধকারে খুঁজছে তাকে। হঠাৎই শব্দটা থেমে গেল। ফিরে তাকানোর সাহস রবিনের আর নেই। পাথরে মুখ গুজে পড়ে আছে।
দীর্ঘ একটা মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল মূর্তিটা। তার শ্বাস ফেলার শব্দ, চাপা ফোঁস কানে আসলো রবিনের। হঠাৎ পিঠে ছোঁয়া লাগলো, হাতের তালুর আলতো চাপ। ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। নিশ্চয় গলা খুঁজছে, আন্দাজ করল রবিন। নড়ার কোনো শক্তি নেই, অবশ হয়ে এসেছে সে। ঘাড়ের কাছে এসে থামল হাতটা। চাপ বাড়ল একটু। চেঁচিয়ে উঠল রবিন। তীক্ষ্ণ তীব্র চিৎকারে খান খান হয়ে ভেঙে গেল অখণ্ড নীরবতা।